পিলখানায় বিডিআর বিদ্রোহের ১২ বছর পার হলো। হত্যাযজ্ঞের কারণ খুঁজছেন শহীদের স্বজনেরা। খসড়া মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশ আজ। চূড়ান্ত ২৬ মার্চ। একসাথে হচ্ছে না রাজাকারের তালিকা। ফেনীর কাশিমপুরে খাদ্য কারখানার আগুন ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। চট্টগ্রামের পতেঙ্গায় উচ্ছেদ নিয়ে মুখোমুখি অবস্থানে এলাকাবাসী ও বন্দর কর্তৃপক্ষ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জনসনের করোনা টিকার ১ ডোজই কার্যকর, বলছে মার্কিন ওষুধ প্রশাসন। শিগগিরই অনুমোদন। স্বাগত। সকাল ৯টার ১ ঘণ্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। পিলখানায় বিডিআর বিদ্রোহের ১২ বছর হলো। ইতিহাসের কলঙ্কময় এই ঘটনায় স্বজনহারাদের হৃদয়ের ক্ষত এখনও শুকায়নি। কেন এমন নির্মম হত্যাযজ্ঞ, কারা এর নেপথ্যে? এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বেড়াচ্ছেন শহীদ পরিবারের স্বজন। জাতিকে কলঙ্কমুক্ত করতে এই মামলার বিচার দ্রুত কার্যকরেরও দাবি তাদের। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে কর্নেল আফতাবুল ইসলাম বুলবুলকে ফোন করে খোঁজ নিয়েছিলেন বড় ভাই আইনুল ইসলাম। এরপর সেই নম্বরে আর কখনো ফোন দিতে পারেননি তিনি। উল্টো ফোনে খবর আসে ভাইয়ের মৃত্যুর। পরিবার বলছে ৫ ভাইয়ের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন আফতাব। সে আর বেঁচে নেই। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্বজনদের। আফতাবের জন্য একটা চাওয়া যে ওর যে গ্রামের বাড়িটা, ওই ওখানে একটা রাস্তার নাম আমরা চেয়েছিলাম যে কর্নেল আফতাবের নামে যেন রাস্তার নামকরণ করা হয়, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনও করেছি। এটার কোনো এখন পর্যন্ত আমরা এই ১২ বছরে এটা পাইনি। বিডিআর বিদ্রোহে শহীদ হন সুবেদার মেজর নুরুল ইসলাম। মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী আয়েশা বেগম। গত বছর তিনিও মারা যান। পুরো পরিবারটি এখন ডুবছে অন্ধকারে। বাবা মারা যাওয়ার পরে মায়ে আমাদের সবচেয়ে বেশি আপন হয়ে গেছিল। ব্রেন স্ট্রোক করে পরে ১৪ দিন লাইফ সাপোর্টে থেকে মা মারা যান। আসলে আমাদের এখন আর আপন ওইভাবে আর আপন কেউ নাই। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, প্রিয়জনকে এমন নির্মমভাবে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর ১২ বছরেও পাননি তারা। ক্ষোভ প্রকাশ করেন বিচারের রায় কার্যকর না হওয়ায়। এটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। আমাদের কাছে মনে হয় যে যদি রায়টা কার্যকর হয়, অন্ততপক্ষে আমরা যারা শহীদ পরিবারের সন্তান বা আমরা যারা বাবাকে হারিয়েছি, আমাদের মনে একটু হলেও শান্তি হবে, বা আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মা শান্তি পাবে। ক্ষোভের বশত এটা হয়েছে, কিন্তু ক্ষোভের কারণটা আমরা কিন্তু এখন মধ্যে জানিনি। এটা আমাদের কাছে এখনও অস্পষ্ট। তা আমার মনে হয় যে তখনই আমরা শান্তি পাবো যদি পুরো ঘটনাটা আমাদের সামনে স্পষ্ট হয়। ২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা এখন আপিল বিভাগে, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি এখনও বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়েই রয়ে গেছে। ১২৬৪ সাক্ষ্যের মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে ১৮৫ জনের। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রপক্ষ হত্যা মামলার আপিল শুনানির সময় চেয়ে আবেদন করবে। রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় ৭৪ জন সেনা কর্মকর্তাকে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। পরে মামলা স্থানান্তর হয় নিউ মার্কেট থানায়। বিচারিক আদালত ২০১৩ সালের ৫ই নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করে। রায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে ১৪৬ জনের। ২৫৬ জনের বেশিরভাগের বিভিন্ন মেয়াদের সাজাও বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামি পক্ষ এখন পর্যন্ত ৬৯টি আপিল করেছে। এসব শুনানির অপেক্ষায়।
আইনের আলোকে যে বিচারটি হবে সুপ্রিম কোর্টে, সেখানে অবশ্যই আসামিরা ন্যায় বিচার পাবেন এবং অধিকাংশ আসামি আমি বিশ্বাস করি তারা ন্যায় বিচার প্রাপ্ত হয়ে তারা খালাস পাবে। আশা করছি যে স্বাভাবিকভাবে এটা হয়তো বছরের শেষের দিকে আসতে পারে, তারপরে আমরা এটা তার আগেই আমরা যাব, আমরা আদালতের কাছে এটা শুনানির জন্য একটা তারিখ চাবো। আশা করছি আমরা আপিলগুলো আমরা গ্রহণ করে চূড়ান্ত আপিলে এগুলো হাইকোর্টের আদেশে বাতিল করে ট্রায়াল কোর্টটা পুনর্বহাল করা হবে। তবে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার বিচার কাজ এগোচ্ছে না বলে জানান 203 আসামির পক্ষে 48টি মামলার আপিল দায়ের করা আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। সেই মামলাটায় 1264 জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত মাত্র 185 জন সাক্ষী সাক্ষ্য হয়েছে এবং এখন যে গতিতে এই মামলাটি চলমান আছে সেইভাবে যদি সাক্ষ্য প্রমাণ নিতে থাকে তাহলে আরও 10 বছর লাগবে। ট্রায়াল কোর্টের ব্যাপারে আমি কিছু করতে পারি না, ওইখানে আলাদা লয়ার আছে, আলাদা করেন। আমাকে যদি সরকার নির্দেশনা দেয় সেই ক্ষেত্রে আমি ট্রায়াল কোর্টের মামলা যেতে পারি, কিন্তু আমি এইভাবে ট্রায়াল কোর্টের মামলা আমি যাই না, আমি যাইও না। পিলখানা হত্যা মামলা হাইকোর্ট রায় দেয় 2017 সালের নভেম্বরে। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় 2020 সালের 8 জানুয়ারি। সার্টিফাইড কপি পাওয়া যায় 13 ডিসেম্বর। আর বিদ্রোহের বিচার হয়েছে বাহিনীর নিজস্ব আইনে গঠিত আদালতসমূহে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। আজ দেওয়া হবে খসড়া তালিকা। এদিকে সহসা নতুন আইন পাশ না হওয়ায় মার্চে প্রকাশ করা যাচ্ছে না রাজাকারদের তালিকা। মন্ত্রীর আশা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডিসেম্বরের মধ্যেই হবে এই তালিকা। স্বাধীনতার পর গত 49 বছরে 6 বার মুক্তিযোদ্ধাদের তালিকা সংযোজন বিয়োজন হয়েছে। মুক্তিযোদ্ধার বয়স ও মানদণ্ড পাল্টেছে 11 বার। গত 2 জুন নতুন করে 1256 জনকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। তাদের নিয়ে স্বীকৃতি পাওয়া বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে 2,03,056 জন। তবে যাচাই বাছাই প্রক্রিয়া অব্যাহত থাকায় এটাকে প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। একজনের নাম একাধিক দলিলে থাকায় প্রকৃতপক্ষে ওই সংখ্যা 1,70,000-এর বেশি হবে না বলেই মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সব মিলিয়ে সংখ্যা 1,80,000-এর উপরে যাবে না বলে ধারণা মন্ত্রীর। খসড়া তালিকা প্রকাশ করব 25শে ফেব্রুয়ারি এবং 1 মাস সময় দেওয়া হবে, 3 সপ্তাহ। যাদের কোনো ভুল ত্রুটি নামের মধ্যে থেকে থাকে সংশোধন করার জন্য আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। তো আমরা 26শে মার্চ ইনশাআল্লাহ প্রকাশ করে দেব। 26শে মার্চের মধ্যেই হয়তো এই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করব এবং সেটা কিন্তু একসঙ্গে সব করব তা নয়, এটা কিন্তু পর্যায়ক্রমে এই তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা প্রকাশের বিধান যুক্ত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন নামে একটি নতুন আইন করা হচ্ছে। তবে বর্তমানে সংসদের কোনো অধিবেশন না থাকায় আইন পাশ করতে সময় লাগবে। তাই মার্চে প্রকাশ করা যাচ্ছে না রাজাকারদের তালিকা। রাজাকারটা এই সংসদে সেই আইনটা পাশ হয়নি সময়ের অভাবে। আইন পাশ হলে আমরা মনে হয় 15-20 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে তারা সেটা প্রচার করতে পারবে। এবছর ডিসেম্বরের আগেই হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে 6টা জেলার তালিকা আমাদের প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমরা পাঠিয়ে দেবো বিভিন্ন উপজেলায়, আমাদের যারা কমান্ডার আছেন এবং ওখানে যারা তারাই এটাকে মূলত যাচাই বাছাই করে আমাদের কাছে পাঠাবেন। যারা মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে প্রস্তাবিত এই আইনে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের বিরুদ্ধে আরও 10টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার 1,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। এরই মধ্যে 10টি অর্থ কেলেঙ্কারির অনুসন্ধান শেষ করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মার্চের প্রথম সপ্তাহে হতে পারে মামলা। 2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাতের 15,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। এ টাকা অসংখ্য অবৈধ লেনদেনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এরই মধ্যে চক্রের 33 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। সম্প্রতি লেনদেন সংক্রান্ত আরও 10টি ঘটনার অনুসন্ধান শেষ করেছে দুদক। তথ্য পাওয়া গেছে 1,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে 10টি ঘটনায়। আরও 10টি অনুসন্ধান প্রতিবেদন আমাদের কাছে পৌঁছেছে, সেগুলো পর্যালোচনা হচ্ছে। তা আমি মনে করি যে দেশের অর্থনীতির স্বার্থে, দুর্নীতি দমনের স্বার্থে পিকে হালদার একটা বিরাট বিষয় এবং পিকে হালদারকে আমরা
আইনি ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হব। দুদক বলছে নতুন মামলায় পিকে হালদার সহ ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হতে পারে, যাতে লিপ্রো ইন্টারন্যাশনাল, কোলাজ ইন্টারন্যাশনাল, ফার্স্ট ফাইন্যান্স সহ 10টি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও জড়িয়ে যেতে পারেন। নেপথ্যে অনেক ব্যক্তি জড়িত আছে যারা এই লেনদেনের সাথে তাকে সহযোগিতা করেছে, কাজে তারাও আমাদের এই দুর্নীতি বিরোধী যে তৎপরতা এর থেকে রেহাই পাবে না। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গ্রেপ্তার হয়েছেন ৭ জন। এদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৩ জন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর কাশিমপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে স্টারলাইন ফুড প্রোডাক্টসের কারখানা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বুধবার রাত ১২টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্ট লিমিটেডের কার্টন ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সেমাই, নুডলস, বিস্কুট ও মিষ্টির কারখানায়। কার্টন ফ্যাক্টরি থেকে পাশে যে আমাদের আরেকটা বিল্ডিং আছে, ওটা থেকে আসলো বাংলাদেশের লুডু সেকশন, ওখান থেকে আপনার ছড়াই গেছে মিষ্টি সেকশনে। সিলেসার আমরা বারে আসি সিকিউরিটিও বলছি, এবারে বলি ওস্তাদকল আসছিল গায়ে, এটা আসলে ১৪-১৫টা, সবগুলা নিয়ে বার করে বাইরে রাখছি, আরও কিছু ভিতরে ঢুকাই দিছি। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং নোয়াখালী ও কুমিল্লা থেকে 5টি সহ মোট 9টি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ 7 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ভয়াবহতা উপলব্ধি করে আমি ফেনীর 5টা স্টেশনকে একসাথে আগুনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নির্দেশ করি। এরপরে এখানে আসার পরে যখন আগুনের লেলিহান শিখা মূল ফ্যাক্টরির দিকে যখন চলে যাচ্ছিল, ট্রান্সমিশন হচ্ছিল আগুন, তৎক্ষণাৎ আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং চৌমনি, এরপর হচ্ছে কুমিল্লার 14 গ্রাম স্টেশন সহ আগুনে আসার জন্য আমি অনুরোধ করি। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির পর কাজ হারানোর শঙ্কায় শ্রমিকেরা। আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতির কারণে আমাদের এখন যে রুজি ছিল, রুজিটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা সবাই অনেক টেনশনে আছি যে আমরা সামনের দিকে কি করব। আগুনে অন্তত 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। স্কুল বন্ধ ও মেলা না থাকায় খেলনা বিক্রি কমেছে 40%। সহযোগিতা পেলে বাজার বেড়ে দ্বিগুণ হওয়ার আশা। রংপুরের 8 জেলায় 1200 ইটভাটার বেশিরভাগেরই পরিবেশ ছাড়পত্র নেই। অনেকগুলো আবাদি জমিতে লিপিকার প্রশাসন। কোমরের কালো সুতো আর ঝুনঝুনি দেখে ঢাকা মেডিকেলের মর্গে একমাত্র সন্তানের মরদেহ শনাক্ত করল বাবা। 4 দিন আগে গাজীপুর থেকে নিখোঁজ হয় 3 বছরের শিশু নিহাত। মঙ্গলবার রাজধানীর শ্যামপুরে পানির ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 20 ফেব্রুয়ারি গাজীপুরের খাইলকুরের একটি সোয়েটার কারখানার দৃশ্য এটি। সকাল 8টার দিকে কারখানার সামনেই খেলা করছিল শিশু নিহাদ ইসলাম। সে সময় সন্দেহভাজন এক ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাঁটতে দেখা যায়। পাশে হাঁটছিল সন্দেহভাজন আরও একজন। এরপর থেকেই নিখোঁজ পোশাককর্মী বাবা মায়ের একমাত্র সন্তান 3 বছরের শিশু নিহাদ। নিখোঁজের পর অজ্ঞাতদের আসামি করে অপহরণের মামলা করেন বাবা হানিফ আলী। বুধবার সকালে ছেলের খোঁজ পান বাবা হানি, তবে জীবিত নয়। মরদেহ নিতে আসেন ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে। মঙ্গলবার শ্যামপুরে একটি বাসার পানির ট্যাঙ্কি থেকে প্রায় গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমি এখনোই পাইতেছি না যে এটা কে নিছে, আমি সবার কাছে দাবি জানাচ্ছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি, তবে দোষীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সর্বশেষ হচ্ছে আমরা এবং হচ্ছে শ্যামপুর থানা বিএনপির ওই যে ডিভিশনের শ্যামপুর থানা পুলিশকে নিয়ে আমরা যৌথভাবে এটা মামলাতে আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছি। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে শিশুটির পরিবার। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত এক ভাইকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে অপর 2 ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে দক্ষিণ বাড্ডার মায়াকুঞ্জের চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।
ওই বাড়ি থেকে সৈয়দ আব্দুল আলা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মোহাম্মদ আলী ও সৈয়দ মুসামনি নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, রাজধানীর বাড্ডায় মাদকের টাকা না পেয়ে সৈয়দ আব্দুল আলা তার বাবা সৈয়দ আব্দুস সালামকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অপর দুই ভাই আব্দুল আলাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। চট্টগ্রামের পতেঙ্গায় 25 একর জায়গার দখলদার উচ্ছেদ নিয়ে মুখোমুখি অবস্থানে এলাকাবাসী ও বন্দর কর্তৃপক্ষ। প্রায় 50 বছর ধরে ওই এলাকায় বসবাসকারী 2300 পরিবারের দাবি তাদের পুনর্বাসন। এদিকে বন্দরের জায়গা দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। 1972 সালে পতেঙ্গায় বিমানবন্দর ও বিমানঘাঁটি সম্প্রসারণের সময় ক্ষতিপূরণ দিয়ে ভূমি অধিগ্রহণ করে তৎকালীন সরকার। সে সময় ভূমিহীনদের লালদিয়াচরে অস্থায়ীভাবে থাকতেও দেওয়া হয়, যদিও জমিটি চট্টগ্রাম বন্দরের নামে লিপিবদ্ধ। বন্দর সম্প্রসারণের জন্য 2005 সালে প্রায় 500 পরিবারকে উচ্ছেদ করা হলে হয় মামলা। সম্প্রতি আদালতের নির্দেশে 25 একর জায়গা দখলমুক্ত করার অনুমতি পায় বন্দর কর্তৃপক্ষ। উচ্ছেদের ঘোষণায় কয়েকদিন ধরেই বিক্ষোভ করছে এলাকাবাসী। সরকারি জায়গা তাই এখন কিছু নাই, আর এখন কি করি, এখন সরকার তুলে দেওয়া তো জঙ্গলে কি করবি, আমরা কি ধরে খাই? যাওয়ার মতো আর কোনো জায়গা হয় নাই, টাকার মতো কোনো জায়গা হয় না, আমাদের রাস্তায় টাকা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারি জায়গায় নিয়ে যাক, এটা বড় কথা না। আমাদের একটা দাবি হচ্ছে, আমরা অসহায়, আমাদের এখন থাকার মতো কোনো স্থান নাই, কোনো কিছু নাই, আমরা কোথায় যাব এখন? উচ্ছেদ হওয়াদের মধ্যে কেউ গৃহহীন থাকলে তাদের পুনর্বাসন করবে সরকার। তবে বন্দরের জায়গা দখল করে যারা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। কেউ যদি কোনো ধরনের ঠিকানা না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে ঠিকানা দিবেন, কিন্তু অবৈধভাবে যারা দখল করে থাকবে তাদেরকে আমরা উচ্ছেদ করব। এবং শুধু তাই নয়, আপনার হচ্ছে যারা এতদিন যাবৎ এগুলো দখল করে রেখে ফায়দা লুটেছে তাদেরও তালিকা আমরা তৈরি করছি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লালদিয়াচরে বসবাসকারী প্রায় 14,000 মানুষের বেশিরভাগই ভাড়াটিয়া, যাদের কাছে ঘর ভাড়া দিয়ে সুবিধা নিচ্ছেন একটি চক্র। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষামন্ত্রীর সাথে জরুরি বৈঠকে স্থগিত পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে 24 ও 25 ফেব্রুয়ারির পরীক্ষা দুটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা মঙ্গলবার স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরীক্ষা নেওয়ার দাবিতে বুধবার সকাল 9টা থেকে রাজধানীর ব্যস্ত এলাকা নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি সামলাতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ঢাকা কলেজ ও ইডেন কলেজের অধ্যক্ষরা জানান, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডেকেছেন তাদের, তবে পরীক্ষার দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি অনলাইন বৈঠকে বসেন 7 কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেল 4টার দিকে সিদ্ধান্ত হয় পরীক্ষা নেয়ার, তবে বন্ধ থাকবে আবাসিক হল। পরীক্ষার্থীরা হোস্টেলে না ওঠার শর্তে তারা হোস্টেলে থাকবেন না কোথাও, সেইভাবেই তারা পরীক্ষা দিচ্ছিলেন। আর সেই শর্তেই তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজে আমি আশা করি যে এই 7 কলেজের পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের কোনো সংশয় থাকবে না, তাদের পরীক্ষাগুলো চলবে। টানা 7 ঘন্টা আন্দোলনের পর বিকেল 4টার দিকে দাবি মেনে নেওয়ার সুখবর পান শিক্ষার্থীরা। তুলে দিন অবরোধ, শুরু হয় যান চলাচল। আমরা খুশি আজকে আমাদের যে পরীক্ষাটা চলমান পরীক্ষাটা সেই পরীক্ষাটা নিচ্ছে এবং আমাদের দাবিটা যে আমরা সফল করতে পেরেছি আন্দোলনের মাধ্যমে, এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। আমি ঢাকায় থাকি না, তারপরও সরকার আমাদের এই আন্দোলনটা মেনে নিচ্ছে, এই জন্য আমরা অনেক খুশি, খুবই আনন্দিত। আমরা চাই এরকম পরবর্তী সব সিদ্ধান্তগুলো সুন্দর হোক, যাতে যেটা ভবিষ্যতে ছাত্রদের পক্ষে যায়। আমরা সরকারকে অনেক অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যে দাবিটা ছিল সেটা তারা মেনে নিয়েছে, আমাদের সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত সন্ধ্যা লাগেনি, যে দাবিটা মেনে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন অনুযায়ী 24 ফেব্রুয়ারির পরীক্ষাটি 7 মার্চ এবং 25 ফেব্রুয়ারির পরীক্ষা হবে 13 মার্চ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হলেন শিক্ষকেরা। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 10 লাখ ব্যক্তিকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। বুধবার থেকেই সুরক্ষা ওয়েবসাইটে শুরু হয়েছে শিক্ষকদের নিবন্ধন।
এদিকে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন 26,73,038 জন, নিবন্ধন ছাড়িয়েছে 39 লাখ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা, কিন্তু সরকার ঈদের আগে বিশ্ববিদ্যালয় না খোলার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ সব শিক্ষকদের টিকা নিশ্চিত করতে চায় সরকার। দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন 26,73,000 মানুষ। 40-এর বেশি বয়স ও 20 ক্যাটাগরির অগ্রাধিকার তালিকায় এসব টিকা দেওয়া হয়েছে। এবার অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত হলেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এমনকি কিন্ডারগার্টেনের শিক্ষকরাও পাবেন টিকা। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যখন খুলে দেওয়া হবে তখন পাঠদান করবার জন্য কিন্তু শিক্ষকদেরকে প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হবে। তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই মূলত এই তালিকাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা। এর পাশাপাশি কিন্তু তাদের পারিবারিক সুরক্ষার বিষয়টিও কিন্তু এখানে এসে যাবে। তার কারণ হলো যে তারা সুরক্ষিত থাকলে পরিবার সুরক্ষিত থাকবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তালিকা জমা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানও দিচ্ছে তালিকা। যেসব শিক্ষকদের বয়স 40-এর কম তাদেরকে তালিকা দিতে হবে শিক্ষা অফিসের মাধ্যমে। যাদের 40-এর নিচে বয়স তাদের জন্য এই চ্যালেঞ্জটা। কাজে শিক্ষা অফিসের মাধ্যমে এন্ডোর্স হয়ে এমআইএসে আসলে এমআইএস এই এনআইডিগুলো, নাম এবং এনআইডিগুলো তালিকাভুক্ত করে আইসিটিতে দিলে এগুলো রেজিস্ট্রেশন, তারা তখন নিজ নিজ জায়গা থেকে ব্যক্তিগতভাবে আবার প্রত্যেককেই রেজিস্ট্রেশন করতে হবে। টিকা পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। এছাড়া কূটনীতিক, বিদেশি নাগরিক ও বিমানের কেবিন ক্রুরাও অল্প সময়ের মধ্যেই টিকার আওতায় আসবেন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হলো নতুন উড়োজাহাজ আকাশতরী। বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় উড়োজাহাজটি। এ সময় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, আধুনিক এই উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হবে। দেশের আকাশে পাখা মেলেছে নতুন উড়োজাহাজ আকাশতরী। বাংলাদেশ ও কানাডা সরকারের G2G ভিত্তিতে কেনা 3টি -8 উড়োজাহাজের মধ্যে দ্বিতীয়টি সন্ধ্যায় বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিমানটি গ্রহণ করেন। তিনি জানান, করোনার মধ্যেও বিভিন্ন রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। যাত্রীদের বিমান সেবা বাড়াতে আগামী মার্চে তৃতীয় -8 উড়োজাহাজটি দেশে পৌঁছাবে। আমাদের দেশের বিভিন্ন রুটে আমরা নতুন নতুন রুট, আভ্যন্তরীণ রুট, আমাদের যশোর, তারপরে সিলেট, চিটাগাং, ঢাকা, চিটাগাং, এই রুটে আমরা আরও নতুন দেব। চেন্নাই কুনমিন চালু হবে, সাথে সাথে আমাদের টরন্টো ফ্লাইট আমরা অপারেট করব বলে জাপান আমাদের, এবং জাপানে অলরেডি সবকিছু ফাইনাল হয়ে রয়েছে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন -8-400 মডেলের উড়োজাহাজে রয়েছে 74টি আসন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে এই বিমানের মধ্যে, এবং অন্যান্য বিমানগুলো আমাদের এই বিমানগুলো 787 ড্রিমলাইনার যেগুলো, ওইগুলো তো সমস্ত সুযোগ সুবিধা আছে। ইভেন আমাদের 9 সিরিয়ালের যে 2টা বিমান, এগুলো 19 ঘন্টা কন্টিনিউয়াস ফ্লাই করতে পারে, যার ফলে আমরা টরন্টো ফ্লাইট অপারেট করার জন্য ওই বিমানগুলো ব্যবহার করতে পারব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ায় উড়োজাহাজের সংখ্যা হলো 20টি। এর মধ্যে 15টি নিজস্ব এবং 5টি লিজ নেয়া। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার এক ওয়েবিনারে একথা জানান তিনি। ব্যবসার পরিবেশ উন্নয়নে করণীয় ঠিক করে তা সরকারকে জানাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সালমান এফ রহমান। বাংলাদেশে কয়েক বছর ধরে গড়ে $300 কোটি করে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসছে, যা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক কম। বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকেও বাংলাদেশের অবস্থান 168তম। এই অবস্থার উত্তরণ ও করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ফরেন ইনভেস্টর চেম্বার। এতে অংশ নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব বিশেষায়িত সংস্থাকে এক ছাদের নিচে আনার দাবি জানান।
বিদেশি বিনিয়োগকারীরা বেজা, বিডা, হাইটেক পার্ক, বেবজা এরকম বিভিন্ন সংস্থায় যাওয়ার চেয়ে এক জায়গা থেকে সব সেবা পেতে চায়। এ বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া দরকার। বিদেশি বিনিয়োগকারীদের সেবার জন্য বিভিন্ন সরকারি সংস্থায় যেতে হচ্ছে। সব সেবা এক জায়গায় আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর ব্যবস্থা ছাড়া অন্য সব ক্ষেত্রে জটিলতা অনেক কমেছে। কর ব্যবস্থা সহনশীল করতে এর আওতা বাড়ানোর কথাও জানান তিনি। আগামী অর্থবছরে হবে বিনিয়োগ বান্ধব বাজেট। বিদেশি বিনিয়োগের বাধা দূর করতে আমরা কাজ করছি এবং তা অব্যাহত থাকবে। সামনের দিনের সম্ভাবনা এবং করণীয় নির্ধারণে ব্যবসায়ীদের সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। সালমান এফ রহমান আরও জানান, দেশে থাকা সব বৈধ বিদেশি করোনার টিকা পাবেন। করোনার টিকা পেতে তাদেরকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি। Just write to BIDA and tell them that you are interested in শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার ধুনটে হঠাৎ করেই ধসে গেছে যমুনার তীররক্ষা বাঁধের প্রায় 30 মিটার অংশ। স্থানীয়রা বলছেন, বর্ষার আগে মেরামত না করলে ভেসে যাবে অন্তত 3টি গ্রাম। তবে পাওয়ার দাবি ভাঙন রোধে নেওয়া হয়েছে অস্থায়ী ব্যবস্থা। অর্থ বরাদ্দ ছাড়া স্থায়ী ব্যবস্থা সম্ভব নয়। 2 ফেব্রুয়ারি হঠাৎ ধসে পড়ে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনার তীররক্ষা বাঁধের 30 মিটার অংশ। ব্লকের নিচ থেকে মাটি সরে ভেঙে পড়ে সুরক্ষা বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার আগে মেরামত না হলে ভেঙে যেতে পারে বাঁধের আরও অংশ। সেক্ষেত্রে তলিয়ে যেতে পারে অন্তত 3টি গ্রাম। বালু মাটি থাকার কারণে পানির চাপ পড়েছে, এজন্য এর নিচে খালি ডেবে গেছে। বলো পূর্বদা পানি গড়ার কারণে মানে ওদের কম হওয়ার কারণে পানিটা পশ্চিম দিক বেশি চাপার কারণে মনে করেন এই জায়গা মানে ভুসে গেছে গা। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভাঙনের তীব্রতা বাড়লে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিশেষ টিম। যদি আমরা দেখি যে জনগণ এখানে ঝুঁকির মুখে পড়ছে, তাহলে তাদেরকে আমরা বাঁধে সরিয়ে নিব অথবা আমাদের নিরাপদ কোনো স্থানে আমরা সরিয়ে নিব। এবং তাদের যদি কোনো আর্থিক সাহায্য অথবা খাদ্য সহায়তা দিতে হয়, সেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করি কোনো সমস্যা হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন ঠেকানো হয়েছে। বর্ষার আগে আর ভাঙনের শঙ্কা নেই। তবে মেরামতের জন্য প্রয়োজন নতুন বাজেট। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে অসময়ে ভাঙনের কারণটা কি। কারিগরি কমিটি খুব দ্রুত সাইট ভিজিট করে তারা সুপারিশ দিলে সেই মোতাবেক আমরা প্রকল্প প্রস্তুত করে বোর্ড এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করে এটা অনুমোদনের জন্য চেষ্টা করব। বাঁধে ভাঙন দেখা দেওয়ার জন্য চর থেকে অবৈধ বালু তোলাকে দায়ী করছেন স্থানীয় অনেকেই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পাবনার চাটমোহরের সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ হয়েছে একাধিক সেতু। অকার্যকর এসব সেতুর সঙ্গে বাঁশের সাঁকো বেঁধে পারাপার হতে হয় মানুষকে। এতে সুবিধার পরিবর্তে উল্টো দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। অপ্রয়োজনীয় সেতু নির্মাণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। চাটমোহরের সোনাহারপাড়া গ্রামের খলিশাগাড়ি বিল। গ্রাম থেকে এ বিলে যাতায়াতের রাস্তা নেই বললেই চলে, অথচ বিলের শেষ মাথায় নির্মাণ করা হয়েছে সেতুটি। 2016-17 অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে অপ্রয়োজনীয় এই সেতুটি নির্মাণে খরচ দেখানো হয়েছে 32,52,000 টাকা। এলাকার লোকজনের অভিযোগ, সংযোগ সড়ক না করে সেতু নির্মাণ করায় সরকারি অর্থের অপচয় করা হয়েছে। রাস্তা করে ওই জায়গাটা উঁচু করে দেবো আমরা, রাস্তাও হবে, সে রাস্তা হলো না। মেন দেখার রাস্তা না করা বাদ দিয়ে ব্রিজ করে এনে বাসা রাখছে। এভাবে পরিকল্পনা ছাড়াই আরও কয়েকটি জায়গায় নির্মাণ করা হয়েছে অপ্রয়োজনীয় সেতু। আশপাশে যাতায়াতের ভালো রাস্তা না করায় এসব সেতু কোনো উপকারে আসছে না। নির্মাণ কাজ নিয়েও রয়েছে নানা অভিযোগ। নিম্নমানের কাজ করেছে অনেক, আমরা অনেক বলেছি, তারপরেও তারা ভালো কান করেনি। ব্রিজটা এখন তো কোনো কাজেই নাই, আমরা এমনিতে যাইতে লাগলে ভাই ওই সাগর পথ থেকে পড়ে যাই। এ বিষয়ে কিছু বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম ইহসান। আপনি কোনো তথ্য চাইলে আমি তথ্য আপনাকে দিতে পারবো, কিন্তু মিডিয়াকে আমরা মিডিয়ার সাক্ষাৎকার দিতে পারবো না। আপনার তথ্য নিতে পারেন আমার কাছে, আপনি স্পেসিফিকলি বলেন, আমি ফাইল নিয়ে এসে আপনাকে তথ্যটা দেখ। যেমন আপনি এটা বললেন হরিপুরের, হ্যাঁ ওটা আমরা কাজ করছি। অপ্রয়োজনীয় সেতু নির্মাণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রিজের কোনো প্রস্তাব যাওয়ার আগে নিজে লোকেশনটা দেখছি, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে
যদি মনে হয় যে এটি আসলে জনগণের উপকারে আসবে এবং সরকারের অর্থ ব্যয়ের যথার্থতা রয়েছে, তাহলে এখান থেকে সে প্রস্তাবগুলো প্রেরণ করা হচ্ছে। পাবনার চাটমোহরের সংযোগ সড়ক ছাড়া এমন 5টি সেতু নির্মাণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুর বিভাগের 8 জেলায় 1200 ইটভাটার বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। এসবের অনেকগুলোই গড়ে উঠেছে আবাদি জমিতে। কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল ও বনাঞ্চল। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ আছে বিষয়টি জানার পরও নির্বিকার স্থানীয় প্রশাসন। ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন 2013-তে উল্লেখ আছে আবাসিক ও সংরক্ষিত এলাকার আশেপাশে ইটভাটা করা যাবে না, কিন্তু রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে বিভাগের 8 জেলায় ইটভাটা রয়েছে 1200টি, যার অর্ধেকের বেশি গড়ে উঠেছে প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া। কৃষি জমি, আবাসিক এলাকা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে উঠেছে এসব ইটভাটা, যাতে একদিকে হুমকিতে জনস্বাস্থ্য আর অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল। সমস্যা শুধু বাসা বাড়িতে নয়, মনে করেন যে জমির উপরে যে আমাদের যে কৃষি কাজ আমরা করি, আবাদ সুবাদ করি, এগুলো সবচেয়ে প্রধানত বেশি ক্ষতি হয়। ময়লা আইসে বাড়িতে আইসে আমার বাড়ি ঘর দুয়ার এই যে কালিতে ভর্তি হয়েছে। জমির জন্য কোনো জিনিস আবার সুবিধা হয় না। যখন গাড়ি ঘোড়া যায় তখন এখানে ধুলা হয়, আমরা নিজের মোটর দিয়ে আমরা পানি দিই, দিনে 2-3 বার 4 বার করে। আবাদি জমিতে ইটভাটা তৈরি নিয়ে বরং উল্টো কথা বললেন এক মালিক। কেউ যদি প্রমাণ দিতে পারে যে এই ভাটার জন্য আমার ক্ষতি হয়েছে, কি এটা এখানে প্রচুর আবাদ হয়, এখানে তো যা আছে ভাটার সাথে জমি আছে, ওই পাশে ভাটার সাথে জমি আছে, ওখানে যে ধান হয় এই ধান গাচ্ছে। তবে এসব অবৈধ ইটভাটা উচ্ছেদের নিয়মিত অভিযান চলছে বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন জেলা প্রশাসকও। এই আইন ভঙ্গ করে যেসব ব্যক্তি, যেসব উদ্যোক্তা ইটভাটা স্থাপন করে পূর্বক পরিচালনা করছেন রংপুর বিভাগে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। এই মাসেই পরিবেশ অধিদপ্তরে ঢাকা থেকে লোকজন আমাদের নীলফামারীতে আসবে, এসে ড্রাইভ দেবেন, আমরা জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আগে জনবহুল এলাকার ইটভাটাগুলো বন্ধের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কুল বন্ধের প্রভাব পড়েছে খেলনার বাজারে। গেল 4 মাসে বিক্রি কিছুটা বাড়লেও এখনও পুরো স্বাভাবিক হয়নি। সরকারি সহযোগিতা পেলে দেশের খেলনার বাজার দ্বিগুণ বেড়ে 10,000 কোটি টাকা ছাড়াবে বলে জানিয়েছে খেলনা আমদানিকারক ও উৎপাদনকারীদের সংগঠন টয় মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। পুরান ঢাকার চকবাজার এলাকার শিশু মুস্কান ও মুক্তির বেশিরভাগ সময় কাটে খেলনা নিয়ে। স্কুল বন্ধ থাকায় নতুন নতুন খেলনার বায়না ধরে তারা। ওদের স্কুলটা বন্ধ, এর জন্য খেলনার জন্য বায়না করে অনেক। খেলনা এত খেলে যে খেলনা ভেঙে যায়, আবার কিনে দিতে হয়, কারণ এখন তো পড়ার চাপটা কম। করোনা সংক্রমণ ঠেকাতে গেল বছরের মার্চের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান সহ মার্কেট, দোকানপাট বন্ধ করে দেয় সরকার। কয়েক মাস পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও এখনও বন্ধ রয়েছে স্কুল, কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খেলনার চাহিদা বেড়েছে শিশু কিশোরদের মধ্যে। বিক্রেতারা বলছেন গেল 4 মাসে বেড়েছে খেলনা বিক্রি। কিচেন সেট, গাড়ি, পাজল, বন্দুক ও কয়েক রকমের পুতুল বিক্রি হচ্ছে বেশি। এসব খেলনার মূল্য 100 থেকে 500 টাকার মধ্যে। স্কুল অনেকদিন ধরে বন্ধ, তো এখন বর্তমানে সেলটা একটু বেশি, চাহিদা যত বাচ্চারা বাসায় আছে। গাড়ি আছে, তারপর কিচেন সেট, ডক্টর সেট, তারপর পিস্তল আছে, এই টাইপের খেলনাগুলো একটু বেশি সেল হয়। তবে বাজার পরিস্থিতি এখনো পুরো স্বাভাবিক হয়নি বলে দাবি খেলনা আমদানিকারক ও উৎপাদনকারীদের। তাদের হিসাবে করোনার আগে উৎপাদনের 100% বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 60%। আগের মতো নানা ধরনের মেলা না হওয়ায় পূরণ হচ্ছে না বিক্রির লক্ষ্য। ছোট ছোট করে কিছু মেলা ছাড়ছে, কিছু কিছু ওয়াজ মাহফিল হয় ছোট ছোট, যার কারণে বাজার ভালোর দিকে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা প্রায় 5,000-5,500 কোটি টাকার মার্কেট। চাহিদার 80% খেলনাই বর্তমানে দেশে উৎপাদিত হয়। তবে খেলনা উৎপাদনে আলাদা অঞ্চল হলে বিক্রি দ্বিগুণ হবে বলেও আশা ব্যবসায়ীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে চাকরিরত বিভিন্ন প্রতিষ্ঠানের বিদেশিরা চাইলে এখানেই করোনা টিকা নিতে পারবেন। তবে সেজন্য তাদের অবশ্যই নিজ দেশের মিশনে তালিকাভুক্ত হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আগে কূটনীতিকদের টিকা দেওয়া হবে, পরে অন্যদের। দেশ জুড়ে চলছে করোনা টিকাদান কর্মসূচি। এরই মধ্যে প্রায় 24 লাখ মানুষ
অক্সফোর্ডে টিকা নিয়েছেন। বাংলাদেশে থাকা বিদেশিদেরও টিকার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ঢাকায় বিভিন্ন দূতাবাস ও মিশনের 1200 কূটনীতিক ও কর্মকর্তাদের মধ্যে প্রায় 100 জনকে বিনামূল্যে দেওয়া হয়েছে টিকার প্রথম ডোজ। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, অনেকেই টিকা নিতে চাচ্ছেন। বাংলাদেশ সরকারের সাথে এ নিয়ে আলোচনা চলছে। কূটনীতিকদের টিকা দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এদেশে আমাদের বেশ কিছু নাগরিক আছেন, তাদের কোন প্রক্রিয়ায় টিকা দেওয়া হবে তা নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। আশা করি এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত হবে, পরে আমরা আমাদের নাগরিকদের বিষয়টি জানিয়ে দিতে পারব। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে কূটনীতিক ও বিদেশি নাগরিকদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে 2 দিন তারা এখানে এই সুযোগ পাবেন। আমাদের মিনিস্ট্রি প্রত্যেকগুলো মিশনকে জানিয়ে দিয়েছে যে অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে, তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে চলে আসবে, এবং এরা সবসময় প্রস্তুত দেওয়ার জন্য। এদের সমস্ত ডিপ্লোমেট যারা আছেন তাদের আমরা উই আর ওয়ার্কিং অন ইট, এবং বাকি যারা ডিপ্লোমেট না বা বিদেশি তাদেরও আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি সেটা উই হ্যাভ মেড সাম ডিসিশনস এন্ড উই আর হেল্পিং দেম। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দূতাবাসের তালিকাভুক্ত হতে হবে। ফরেন অ্যাফেয়ার্স লিস্টটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে তখন একটা চিঠি দিয়ে জানায় যে ওনারা আসবে। তবে এটা আমিও শুনেছি যে সপ্তাহে 2 দিন হয়তো ফরেনারদেরকে এনে পাঠানো হবে। এভাবে ওনারা প্ল্যান করেছে যে সপ্তাহে 2 দিন দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যতগুলো ফরেনার টিকা নিতে চায় সবাইকে ওনারা টিকার আওতা আনবে। এনপিআর এর তথ্য অনুযায়ী এদেশে করদাতা বিদেশি রয়েছে প্রায় 92,000। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে বিদেশি নাগরিক রয়েছে 2.5 লাখ। মাহফুজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার একটি ডোজে নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। শিগগিরই তৃতীয় টিকা হিসাবে যুক্তরাষ্ট্রে এটি অনুমোদন পেতে যাচ্ছে। এ সপ্তাহের মধ্যেই এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হতে পারে বলে জানিয়েছে এফডিএ। পরীক্ষায় দেখা গেছে জনসনের 1 ডোজের টিকা করোনায় গুরুতর অসুস্থতা থেকে রক্ষায় 85% কার্যকর, আর সার্বিকভাবে 66% কার্যকর এই টিকা। এফডিএ জানিয়েছে এই টিকা প্রয়োগের 28 দিন পর থেকে হাসপাতালে ভর্তি ঠেকাতে 100% কার্যকর। এছাড়া টিকা গ্রহণকারীদের মধ্যে কারো মৃত্যুর ঘটনাও নেই। জনসন অ্যান্ড জনসন জানিয়েছে অনুমোদন পেলে মার্চের শেষ নাগাদ 2 কোটি টিকা সরবরাহের পরিকল্পনা আছে তাদের। শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির টিকা সরবরাহ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘানায় পৌঁছেছে টিকার প্রথম চালান। ভারত থেকে দেশটির রাজধানী আকরায় পৌঁছায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকার 6 লাখ ডোজ। ঘানায় কোভিড-19 টিকা পৌঁছানো মহামারী অবসানের শুরু বলে ডব্লিউএইচও এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক যৌথ বিবৃতিতে বলা হয়। এই বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে 200 কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে কোভ্যাক্স। বিশ্বের সব দেশের মধ্যে করোনা ভাইরাসের টিকার সমবন্টন নিশ্চিত করতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কোভ্যাক্স কর্মসূচি। বিশ্বে করোনায় মোট মৃত্যু 25 লাখ ছাড়ালো। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, মারা গেছেন 5,15,000। একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে 10,800 বেশি মানুষের, শনাক্ত 4,37,000-এর বেশি। এ নিয়ে মোট আক্রান্ত 11,30 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 2,500 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 75,000-এর বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্ত 2,89 লাখের বেশি। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 1,433 জনের। 24 ঘন্টায় 65,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মেক্সিকোতে 1,273, যুক্তরাজ্যে 442, জার্মানিতে 396, রাশিয়ায় 383 এবং ভারতে 144 জনের মৃত্যু হয়েছে।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে বরুসিয়া মনচেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে আটালান্টার মাঠ থেকে কষ্টের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। করোনা নিষেধাজ্ঞায় নিজেদের মাঠে খেলতে পারেনি মনচেনগ্লাডবাখ। ভেন্যু পরিবর্তন করে নেওয়া হয় হাঙ্গেরির বুদাপেস্টে। পুশকাস অ্যারেনায় শুরু থেকে আধিপত্য ধরে রেখে বিরতির আগেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কানসেলোর দারুণ ক্রসে জাল খুঁজে নেন বার্নার্ডো সিলভা। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। এদিকে ১০ জনের আটালান্টাকে পেয়েও শেষ ১৬র প্রথম লেগে বড় জয় পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে ফেরোল্ড মেন্ডির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল। লিওনেল মেসি জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জয়ে ফেরার মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে কাতালান জায়ান্টরা। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে বার্সার পরীক্ষা নিয়েছে এলচে। প্রথমার্ধে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের শুরুতে মার্টিন ব্রাথওয়েটের পাস থেকে স্কোরশিটে নাম তোলেন মেসি। ৬৮ মিনিটে নিজের জোড়া পূর্ণ করেন নাম্বার 10। ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের দুর্দান্ত কাটব্যাকে বল জালে পাঠান আর্জেন্টাইন খুদে জাদুকর। মৌসুমে ১৭ গোল নিয়ে পিচিচি ট্রফি জয়ের দৌড়ে লুইস সুয়ারেজকে পেছনে ফেললেন মেসি। বার্সার শেষ গোলটি করেন জর্ডি আলবা। ৩ ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দল ক্রাইস্টচার্চে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা। করোনাকালে অতিথি দল হিসেবে কোভিড প্রোটোকল সামলানোর চ্যালেঞ্জ তামিম রিয়াদদের সামনে। কোয়ারেন্টিন পর্বে ৭ দিন হোটেলবন্দি হয়ে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর কুইন্সল্যান্ডে ৫ দিনের অনুশীলন ক্যাম্প। সেখানে দলের সাথে যোগ দেবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে আর হ্যামিল্টনে টি-20 সিরিজ শুরু হবে ২৮ মার্চ। কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার আগে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, তাতে ভুল শুধরে গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায় বলেছেন নাজমুল হোসেন শান্ত। উইন্ডিজ সিরিজে ৩ নম্বর পজিশনে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডে সর্বোচ্চ দিতে চান তিনি। যা ঘটে গেছে সেটাকে ফাইলবন্দি করে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেয়াই শান্তর লক্ষ্য। শান্তকে নিয়ে কোচিং স্টাফ বাজি ধরেছেন ভবিষ্যৎ ভাবনায় ৩ নম্বর পজিশনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। কিন্তু প্রতিভাবান এই ব্যাটসম্যান ম্যানেজমেন্টের আস্থা রাখতে পেরেছেন কি? ক্যারিয়ারের শুরুতে ৩ ম্যাচে ওপেন করলেও বাকি ৫ ম্যাচে খেলেছেন ৩ নম্বরে। করোনার আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ খেলে রান পাননি। সবশেষ উইন্ডিজের বিপক্ষেও হতাশ করেন শান্ত। গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলতে গিয়ে চাপের কারণে সহজাত খেলা আসছে না। ৩ নম্বর পজিশন সবাই হয়তো বলছে অনেক ইম্পর্টেন্ট পজিশন বা সাকিব ভাইয়ের জায়গায় খেলতেছি, এরকম কোনো কিছু আসলে আমার মাথার মধ্যে কাজ করছে না। যেই জায়গাতে ব্যাটিং করব টিমের যেন ভালো হয় ওই চিন্তা করে ব্যাটিং করব এবং আমি আশা করছি যে হয়তো এই সিরিজে ইনশাল্লাহ ভালো কিছু হবে। শান্তর উপর থেকে এখনই ফোকাস সরিয়ে নিচ্ছে না ম্যানেজমেন্ট। ছেটে ফেলার আগে যথেষ্ট সুযোগ দিতে চায় কোচিং স্টাফ। সাকিব না থাকায় নিউজিল্যান্ড সিরিজেও পাচ্ছেন লাইফলাইন। একটা দুটা ম্যাচ দেখে কখনো একটা প্লেয়ারকে বিবেচনা করা ডিফিকাল্ট, কারণ একটা দুটা ম্যাচ ক্রিকেট খেলা এদিক ওদিক হইতেই পারে। বাট একটা প্লেয়ার যখন এনাফ অপরচুনিটি পাবে তখন কিন্তু বোঝা যায় যে আসলে সে করতে পারবে কি পারবে না, এবং পারফর্ম করার ওই যে সুযোগটা তখন ওর কাছে বেশি থাকে। নিউজিল্যান্ডে গিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও খাবে খেতে হয়। ক্যারিয়ারের কঠিন সময় সেখানে গেছেন শান্ত। প্রমাণের মিশনে শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আমার প্রতি বিসিবি এবং সিলেক্টর সবাই যেই বিশ্বাসটা রেখেছেন, অবশ্যই চেষ্টা করব যে এই বিশ্বাসটা তাদের একটা ভালো ফিডব্যাক দিতে। বাট যেটা আমার কাছে মনে হয় যে যেটা আগে ঘটে গেছে, নতুন একটা সিরিজ যদি অপরচুনিটি পাই ভালো করার চেষ্টা করব। সাদা পোশাকে অভিষেকের জার্সি নিউজিল্যান্ডেই চাপিয়েছিলেন শান্ত। ক্যারিয়ারের কঠিন সময়ে আরেকবার তাসমান সাগরের দেশে গেছেন। প্রমাণের চ্যালেঞ্জে নিউজিল্যান্ডই হতে পারে নতুন শুরু। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের ছোট মাঠ আর বাতাসের গতি বাড়িয়ে দেয় পেসারদের চ্যালেঞ্জ, যেখানে বিশ্বসেরারাও হিমশিম খায় নিয়মিত। তবে দ্রুত মানিয়ে মানসিক শক্তি আর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সাফল্য আসবে বিশ্বাস সাবেকদের। সেক্ষেত্রে সামর্থ্য বুঝে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্বের সবচেয়ে কঠিন কন্ডিশন হিসেবে পরিচিত নিউজিল্যান্ড, কিন্তু কেন অন্য দেশগুলো সেখানে গিয়ে মানিয়ে নিতে পারে না? কেনই বা প্রত্যাশা মতো ফল পায় না?
যার বড় কারণ আনপ্রেডিক্টেবল উইকেট আর প্রচণ্ড বাতাস। শহুরে কোলাহলের বাইরে ছোট্ট মাঠগুলো দেখতে যত সুন্দর মনোমুগ্ধকর, ততই ভয়ঙ্কর অতিথিদের জন্য। সাফল্য পেতে পেসারদের জানতে হবে বাতাসের ব্যবহার। অধিনায়ককে মুনসেনার পরিচয় দিতে হবে দুই এন্ডে বোলার ব্যবহারে। পেস সহায়ক উইকেটেও বুদ্ধি দিয়ে বল করতে না পারলে দলের বিপদ নিশ্চিত। দীর্ঘ 25 মাস পর নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। করোনার কারণে সঠিক প্রস্তুতিও নেওয়া যায়নি। এলোমেলো প্রস্তুতি আর ধীরগতির উইকেটে খেলার পর এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে খেলার জন্য যেই পরিবেশ, যেই উইকেট, ওই ধরনের স্পেসিফিক কোনো প্র্যাকটিস করি নেই। তো আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে চিন্তা করবে, কারণ নিউজিল্যান্ডের উইকেটে খেলতে হলে আমাদের সেরকম প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। পেস বোলারদের ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা, সেটা হলো ম্যাচ ফিটনেসের একটা বড় অভাব রয়ে গেছে আমাদের। সেই জায়গাটায় তারা নিউজিল্যান্ডে নিজেদেরকে কীভাবে মেলে ধরতে পারে, এবং তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। সাবেকরা ভালো করেই জানেন নিউজিল্যান্ডের মাটিতে জয় পাওয়া কতটা কষ্টের। দীর্ঘদিন পর বিদেশ সফরে ভালো করার শর্তও জানিয়ে দিয়েছেন। কোয়ারেন্টিন থেকে মুক্তি পাওয়ার পর দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সাথে। New Zealand condition is very difficult. কোনো সাবকন্টিনেন্ট টিম গেটস নট গনা বি ইজি নিউজিল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলা, বাট তারপরেও মানে আমাদের ফেইথ রাখতে হবে যে আমরা বেস্ট ক্রিকেট খেলবো, বেটার ক্রিকেট খেলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। To do well in these conditions, our experienced cricketers, senior cricketers, Tamim Iqbal, you got to go score on Tamim Iqbal, Mahmudullah Riyad, Mushfiqur Rahim, they need to step up. ঘরের মাঠে নিউজিল্যান্ড অপ্রতিরোধ্য, তাই তো সাদা বলে নিজের শক্তি সামর্থ্যে ফোকাস রাখতে হবে। বোলিংয়ের সাথে ব্যাটিং ফিল্ডিংয়েও করা যাবে না কোনো ভুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিরোপা জিতে প্রত্যাবর্তন রাঙালেন সিদ্দিকুর। পঞ্চম প্রফেশনাল আসরের মাধ্যমে করোনাকালে খেলা ফিরেছে, তাতে স্বস্তি গলফারদের। পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আর্মি গলফ কোর্সে শেষ হয়েছে 3 রাউন্ডের প্রতিযোগিতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রায় 1 বছর পর গল্ফের সবুজ আঙিনায় ফিরলেন সিদ্দিকুর, জামাল, আকবররা। ক্রিকেট ফুটবল শুরু হয়েছে আগেই মাঠে ফিরতে না পারার হতাশা ছিল। করোনা মহামারীতে বন্ধ থাকার পর পঞ্চম প্রফেশনাল গলফ টুর্নামেন্ট দিয়েই প্রত্যাবর্তন দেশের গলফারদের। 3 রাউন্ডের টুর্নামেন্টে প্রথম দিন পারের চেয়ে 1 শট কম খেলে 2-এ ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেই শীর্ষে উঠলেও চেনা ছন্দে দেখা যায়নি। শেষ দিনে জামাল মোল্লার সাথে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত পারের চেয়ে 5 শট কম খেলে শিরোপা সিদ্দিকুরের। 1 বছর পরে মাঠে এসে এটা খুবই স্বাভাবিক যে একটু অন্যরকম লাগা, বাট তারপর আমি বলবো যে তারপরে 1-2 মানে 1 রাউন্ড, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের পরে মোটামুটি স্বাভাবিকে চলে আসছে। এখনই আমাদের ফিল ভালো হয়ে গেছে, সবাই মোটামুটি ভালো খেলেছে। 1 বছর পরে টুর্নামেন্ট হয়েছে, তো গোরাল লিগ যদি স্টার্ট হয়ে যায় তা আমাদের প্লেয়াররা আবার আগের মতো দেখবেন যে বিদেশে খেলা শুরু করবে, আর বিদেশে ভালোও করবে সবাই। মহামারী যুগে পেশাদার গলফারদের সংখ্যা বেড়েছে। অন্যান্য খেলায় ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকলেও সীমিত পর্যায়ে ছোট টুর্নামেন্টও আয়ের উৎস হয়, কিন্তু গলফারদের সেই পথ নেই। আমাদের প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারেনি, একজন প্রায় নিজ নিজ প্রফেশন থেকে অন্য প্রফেশনে যাওয়ার মতো অবস্থা, যার জন্যে আজকে যে আমরা টুর্নামেন্টটা করলাম এটা অত্যন্ত একটা মাইল ফলক বলতে হবে। প্রফেশনাল যারা আছে টুর্নামেন্ট না খেললে কিন্তু তাদের বাসায় বসে থাকতে হয়, তাহলে খেলাধুলা টোটালি বিগিনার টাইপ হয়ে যায়। তো আমরা যত টুর্নামেন্ট খেলতে পারবো তাহলে আমাদের টুর্নামেন্ট ভালো, খেলার স্কোর ভালো হবে। সো আমাদের স্কোর ভালো করতে হলে আমাদের টুর্নামেন্ট মাস্ট খেলতে হবে। করোনার টেনশন কাটিয়ে সিদ্দিক জামালদের কোর্সে ফেরাটাই আসরে বড় পাওয়া। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আহমেদাবাদে ডে নাইট টেস্টে ভারতীয় স্পিনে নাকাল ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের নৈপুণ্যে প্রথম ইনিংসে মাত্র 112 রানে অল আউট রুটের দল। দিন শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটে 99 রান, পিছিয়ে 13 রানে। মোতেরা স্টেডিয়ামের অভিষেকে টস জিতে ব্যাটিংয়ে নেমে 50 ওভারও টিকতে পারেনি সফরকারী দল। শূন্যতে ফিরে দলকে চাপে ফেলেন ডম সিবলি ও জনি বেয়ারস্টো। এক প্রান্ত আগলে রেখে 50 তুলেছেন জ্যাক ক্রলি, আর প্রতিরোধ থামে 53 রানে। বাকিদের মধ্যে জো রুট, বেন ফোকস আর জোফরা আর্চারি কেবল 2 অঙ্কে পৌঁছেছেন। প্যাটেলের শিকার 6 উইকেট, অশ্বিন নিয়েছেন 3টি। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।